আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ ইংরেজি প্রস্তুতির জন্য আমাদের যে ইংরেজির সিলেবাসটা আছে, মানবন্টনটা আছে, এটা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। কারণ এখানে কিছু বিষয় আছে, প্রস্তুতি নেওয়ার জন্য এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলা বিষয় সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তুমি যত ভালোভাবে প্রস্তুতি নাও না কেন তোমার কিন্তু পরীক্ষা খারাপ হতে পারে। তো আগে দেখি যে আমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কি রকম প্রশ্ন আসে, কত নাম্বারের থাকে। তো প্রথমেই আমরা দেখি টোটাল পরীক্ষা হচ্ছে ১০০ নাম্বারের হবে এবং সময় থাকবে ২.৫ ঘন্টা। তো এখানে হচ্ছে দেখো, রিড দ্য টেক্সট বা ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স 1, 2 and 3. দিস টেক্সট অর ডায়ালগ উইল বি সিলেক্টেড ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5. তো এখানে ১, ২, ৩ এই প্রথম তিনটা তোমার হচ্ছে প্যাসেজ থেকে থাকবে, যেটা আমাদের মূল বইয়ের ভেতরে থেকে প্রশ্ন আসবে। তো এখানে ১ নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাচ দ্য given words with their meanings indicate true or false. এখানে ১ নাম্বারে থাকবে ট্রু ফলস, ৫টা থাকবে, ৫টারই উত্তর করতে হবে। এরপরে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড, কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, অর্থাৎ ৫টা ওয়ার্ড দেওয়া থাকবে, ৫টা ওয়ার্ড থেকে ৫টা মিনিংফুল সেন্টেন্স মেক করতে হবে তোমার নিজের মতো করে। তারপরে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্স, 6 short constructed response questions will be given. Student must answer all of them. এখানে হচ্ছে ৬টা প্রশ্নের প্রশ্ন থাকবে। ৬টা প্রশ্নতে প্রত্যেকটা প্রশ্নে ৩ নাম্বার করে থাকবে। তো এটা প্যাসেজের ভিতর থেকেই থাকবে। তবে এখানে প্রশ্নগুলো একটু জটিল হতে পারে। কিছু প্রশ্ন তোমার থাকবে জ্ঞানমূলক, কিছু অনুধাবন, কিছু উচ্চতর দক্ষতা, এরকম প্রশ্ন থাকবে। তো এখানে তোমাকে একদম হুবহু যে প্যাসেজ থেকে তুমি আনসার করতে পারবে এরকম না। কিছু প্রশ্ন আছে তোমার নিজের মতো নিজের ভাষায় লিখতে হবে। তো এটা আসলে প্র্যাকটিসের বিষয়, এটা একদিনে হবে না, এটা এখন থেকেই প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। না হলে তোমরা কিন্তু এই দক্ষতাটা অর্জন করতে পারবে না। আর সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে নিজের মতো করে কোনো কিছু লিখতে পারা ইংরেজিতে, ফ্রি হ্যান্ড রাইটিং। এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে এখন থেকে, তাহলে তোমরা এইখানে এই সেকশনে এসে তোমরা ভালো করতে পারবে। এরপরে আসি, রিড দ্য টেক্সট অর ডায়ালগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 4 and 5. দিস টেক্সট অ্যান্ড ডায়ালগ উইল নট বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক। অর্থাৎ এটা টেক্সট বুকে থাকবে না, এটা আনসিন প্যাসেজ যেটাকে বলি। সেখানে তোমার ৪, ৫ এই দুইটা প্রশ্নের আনসার করতে হবে। তো এখানে প্রথমে ৪ নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। কিছু বক্সের মধ্যে মানে তোমার ৫টা বক্স থাকবে, ক্লু থাকবে, সেখানে থেকে তুমি সঠিক যেই শব্দটা সেটা বসিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে এবং এটা প্যাসেজ রিলেটেড, অর্থাৎ আনসিন প্যাসেজ রিলেটেডই থাকবে। তোমাকে পরীক্ষার হলেই কিন্তু ওটা প্রথম মনে হবে যে এটাই তুমি ফার্স্ট এই প্যাসেজটা পড়তেছো। তো যেহেতু তোমার আনসিন প্যাসেজ থাকবে, তো সেহেতু তোমার এখানে ভোকাবুলারিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভোকাবুলারি আছে, তুমি সেটা মিনিং যদি না জেনে থাকো তাহলে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না এবং আনসারও করতে পারবে না। তো এই জন্য এখন থেকে চেষ্টা করবে যে যত তুমি ইংরেজি বইয়ের যত প্যাসেজ আছে বা নতুন যে ওয়ার্ডটা আছে, তো যখন তুমি নতুন কোনো ওয়ার্ড জানবে বা পড়বে, সাথে সাথে তুমি সেটার মিনিংটা তুমি জেনে নিবে এবং নতুন যে ওয়ার্ডটা যেটা তুমি মানে জানো না সেটা তুমি বারবার সেটা রিভিশন করবে এবং মানেগুলো জানার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে ৫ নাম্বার, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্স, 3 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন্স উইল বি গিভেন, স্টুডেন্ট মাস্ট আনসার অল অফ দেম। এটা ঠিক ৩ নাম্বারের মতোই, এখানেও ৩টা প্রশ্ন থাকবে, ৩টাতে ৩ নাম্বার করে, টোটাল ৯ নাম্বার। এটাও ঠিক আগেরটার মতোই, সরাসরি প্যাসেজের থেকে হুবহু তুলে দিলে হবে না। এখানে কিছু প্রশ্ন তোমার নিজের মতো করে নিজের ভাষায় লিখতে হবে। তুমি কি ফিল করো, কি অনুধাবন করছো, সেটার উপরে ডিপেন্ড করে তোমার ভাষায় লিখতে হবে। তারপরে নাম্বার 6 এ আছে, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স, রিড দ্য ফলোইং সেন্টেন্স টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য টেন্স অ্যাজ ডিরেক্টেড। এটা হচ্ছে টেন্স রিলেটেড পার্টস অফ স্পিচ, এটা গ্রামার পার্টের মধ্যে পড়েছে। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এখন মানে গ্রামার পার্টটা কিন্তু একদম ভালো মতো এখানে চলে এসেছে। তো এই বিষয়গুলো কিন্তু একদম মানে ক্লিয়ার ধারণা রাখতে হবে টেন্স এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে। তারপরে হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অর ফিল ইন দ্য গ্যাপস উইথ এ, অ্যান অর দ্য। অর্থাৎ এখানে তোমার এখানেও গ্রামার আইটেমের মধ্যে পড়েছে সাফিক্স, প্রিফিক্স, এটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে এবং আর্টিকেলের যে ৩টা আছে এ, অ্যান, দি, এই ৩টা সম্পর্কে খুব ভালো মতো ধারণা রাখতে হবে যে কোথায় কি কি বসতে পারে।
এবং এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এবং তোমার হচ্ছে এখানে গত পরীক্ষায় যেটা এসেছিল, অনেকেই ধারণা করেছিল যে প্রশ্ন খুবই সহজ হবে, যেহেতু অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে, বাচ্চাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, তারপরেও অনেকদিন পরে এসে দীর্ঘ 3-4 মাস পরে গিয়ে পরীক্ষা শুরু হয়েছে। অনেকেই ধারণা করেছিল যে এতদিন পরে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে সেহেতু হয়তো প্রশ্ন সহজ আসবে, কিন্তু না, প্রশ্ন কিন্তু বৃত্তি পরীক্ষার প্রশ্ন যেটা স্ট্যান্ডার্ড মানের যেরকম হওয়ার কথা ঠিক সেরকম প্রশ্নই কিন্তু হয়েছে। আলটিমেটলি যারা হচ্ছে তোমার দুর্বল ভাবে প্রস্তুতি নিয়েছে বা কোনো রকমে ভেবেছে যে হ্যাঁ মোটামুটি ভাবে পড়ে গেলেই তো হয়ে যাবে, ইজি কোশ্চেন আসবে, তারা কিন্তু ধরা খেয়ে গিয়েছে। তো সেটা মাথায় রাখতে হবে, প্রশ্ন কিন্তু এখানে স্ট্যান্ডার্ড মানের প্রশ্নই হবে, একেবারেই যে মানে ইজি প্রশ্ন হবে বিষয়টা এরকমও না, কারণ তোমাদের তো অন্য সবার থেকে তো তোমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে, তো সেখানে অবশ্যই স্পেশাল কিছু বিষয় তোমার সেখানে ভালো করতে হবে। তো এখানে গ্রামার এই আইটেম গেল, এরপরে এখানে আরেকটা যেটা আছে 8 নম্বরে, মেক ডাব্লিউএস কোশ্চেন, এটাও গ্রামার পার্টের মধ্যেই পড়ছে। তোমার এখানে সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স থেকে আন্ডারলাইন পার্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমার ডাব্লিউএস কোশ্চেন মেক করতে হবে। এরপরে রিঅ্যারেঞ্জ থাকবে, কিছু ওয়ার্ড এলোমেলো ভাবে সাজানো থাকবে, সেটাকে তোমার সুন্দরভাবে করতে হবে, সাজাতে হবে। তো এটা দুরকম করে আসতে পারে, কিছু মানে সেন্টেন্স অনুযায়ী একটা সেন্টেন্সে ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া থাকতে পারে, আবার মনে করো কোনো একটা ধরো 5টা লাইন দেওয়া থাকলো, 5টা লাইন তোমার এলোমেলো করে দেওয়া থাকলো, বা 7টা লাইন দেওয়া থাকলো সেন্টেন্স, 7টা সেন্টেন্সটাকে তোমার হচ্ছে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ একটা প্যাসেজ আকারে বা প্যারাগ্রাফ আকারে তোমাকে ওটা সাজাতে হবে। তো এরকম 2 টাইপের প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে 10 নম্বরে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং কারেক্ট ক্যাপিটালাইজেশন অর পাংচুয়েশন মার্কস। এই যে কোথায় বড় হাতের হবে, কোথায় ছোট হাতের হবে, এবং কোথায় বিরাম চিহ্ন বলতে যেটা বাংলাতে আমরা পড়ে এসেছি, কোথায় ফুল স্টপ হবে, কোশ্চেন মার্ক হবে, বিস্ময়সূচক চিহ্ন হবে, এই বিষয়গুলো এখানে থাকবে। তো এখানে 10টা তোমার এখানে মানে একটা প্যাসেজের মধ্যে তোমার 10টা বিরাম চিহ্ন বসাতে হবে, এবং 10টার জন্য তোমার 5 নাম্বার, একটা ভুল গেলে কিন্তু 0.5 করে তোমার কাটা যাবে। তারপরে ফিল আউট দ্য ফর্ম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড টু টাইম, কার্ডিনাল নাম্বারস অর অর্ডিনাল নাম্বারস। এখানে টাইম দিয়ে থাকতে পারে, মানে তোমার টাইম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, তোমার টাইম অথবা কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার। তো এই বিষয়টা তোমার আরো, এটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটাও প্র্যাকটিস না করলে তুমি কিন্তু পারবে না। তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস, এটাও গ্রামারের মধ্যে পড়ছে, রাইট ফর্ম অফ ভার্ব আমরা যেটা বলি, বা কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো গ্রামার আইটেমের মধ্যে কিন্তু অনেকগুলো চলে আসছে। 1 নম্বরে আমরা দেখেছি কোনটা, পার্টস অফ স্পিচ, তারপরে টেন্স, এরপরে সাফিক্স, প্রিফিক্স, আর্টিকেল, ডাব্লিউএস কোয়েশ্চেন, তারপরে হচ্ছে তোমার এরপরে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, এরপরে হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস। এগুলো সব কিছুই কিন্তু তোমার গ্রামারের মধ্যে সরাসরি গ্রামার ইউজ করে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে নাম্বার 12 আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট ইউজিং, আচ্ছা এটা তো বললামই। নাম্বার 13, রাইট আ লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল। এখানে 3টা অপশন আছে, লেটার থাকতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে, অর ইমেল থাকতে পারে, এটাতে 10 নাম্বার। এরপরে হচ্ছে রাইট আ শর্ট কম্পোজিশন, ফ্রি রাইটিং অর বাই আনসারিং এ সেট অফ প্রোভাইডেড কোয়েশ্চেন। এটা 2 ভাবে থাকতে পারে, তোমার সরাসরি একটা কম্পোজিশন অর প্যারাগ্রাফ লিখতে হবে, অথবা তোমার কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের আলোকে তোমার আনসার করতে হবে, 2 ভাবেই থাকতে পারে। প্রশ্ন দেওয়া থাকতেও পারে, আবার তোমার নিজের মতো করে লিখতে হতে পারে। ঠিক আছে, এটাতে থাকবে 10 নাম্বার। এই ছিল হচ্ছে ইংরেজি। তো ইংরেজির জন্য প্রস্তুতিটা একটু মনে হতে পারে একটু চ্যালেঞ্জিং, তবে এই জন্য তোমাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। বেশি পরীক্ষা দেবে এবং বেশি লিখার ইয়ে করবে, মানে প্র্যাকটিসের মধ্যে থাকবে, যেন তোমার কোনো আনসিন কোনো কিছু আসলে তুমি সেটা আনসার করে আসতে পারো, কোনো নাম্বারই যেন ছুটে না যায়। তো এটাই ছিল ইংরেজি সম্পর্কে। তো ধন্যবাদ সবাইকে।